বাংলাদেশে অনেকগুলো গণতান্ত্রিক নির্বাচন হয়েছে। ধরুন 91-এর নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন, কিংবা 96-এর নির্বাচন সর্বদলের অংশগ্রহণে গণতান্ত্রিক নির্বাচন, কিংবা তার উপরে যদি বলে 2001-এর নির্বাচন কিংবা 2008-এর নির্বাচন। কিন্তু তাতে কি বাংলাদেশে গণতন্ত্রের সমস্যার সমাধান হয়েছে? আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কি সেভাবে শক্ত ভিত্তির উপর দাঁড় হয়েছে? নির্বাচন কমিশনের মতো কি বুঝায় গণতন্ত্র কি বুঝায় আমরা ওয়েস্টমিনিস্টার টাইপ অফ। দর্শক, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম। দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা আলোচনা করছিলাম নূর হোসেন এর হত্যা এবং গণতন্ত্র দিবস। এই দিবসটি উপলক্ষে গণতন্ত্র বলতে আসলে আমরা কি বুঝি, 5ই জানুয়ারির নির্বাচন, আমাদের রাজনৈতিক ব্যবস্থা। আসলে 5ই জানুয়ারির নির্বাচনের যে নির্বাচনটি হলো এবং আমরা এখন যে রাজনৈতিক একটা প্রবাহ দেখছি, আপনি দেখেন যে সরোয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সমাবেশ করলো, তার 3 দিন পর সেখানে আর বিএনপি সমাবেশ করার অনুমতি পেল না। এটা কি রাজনৈতিক মানে গণতান্ত্রিক চর্চা? তার আবার 5 দিন পরে বিএনপি কিশোরগঞ্জে জনসভা করার অনুমতি পেল। হ্যাঁ, মানে এটি হচ্ছে খুব ইন্টারেস্টিং আমাদের রাজনীতির জন্য। কারণ আমাদের এখানে যে এখন যে রাজনীতিটা চলছে, এটাকে শুধু আলাদাভাবে এই ঘটনার সঙ্গে মিলিয়ে দেখলে চলবে না। এর সঙ্গে একটা লম্বা ধারাবাহিকতা আছে। রাজনীতিতে আজকে কেন এই জায়গায় আসলো, এর পেছনে তো ওই যে যদি আবার সেই নূর হোসেন দিবসে চলে যায়, আমরা রাজনৈতিক দলগুলো মিলে একটি সনদে সই করলাম, এটির নাম 3 জোটের রূপরেখা। সেই রূপরেখায় একটি মাত্র শর্ত ছাড়া বাকি কিছুই করলাম না। একটি কি করলাম, সেটি হচ্ছে না তত্ত্বাবধায়ক সরকার না, আমরা পার্লামেন্টারি সিস্টেমে ফেরত আসলাম। যদিও বিএনপি তখন প্রেসিডেন্সিয়াল সিস্টেমে ইয়ে করেছিল শুরুতেই, তারপরে এসে আমরা সংবিধান সংশোধন করে আবার আসলাম ইয়েতে। বিএনপির গঠনতন্ত্রে যদিও এখনো পর্যন্ত প্রেসিডেন্সিয়াল সিস্টেমে সেটি কিন্তু আর সংশোধন করা হয়নি। এই একটি বিষয় ছাড়া অন্যান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার যে অঙ্গীকার 3 জোটের রূপরেখায় ছিল, বা গণতন্ত্রের কতগুলো যে সার্বজনীন সংজ্ঞা, গণতন্ত্রের সার্বজনীন সংজ্ঞার মধ্যে কি, সেটা হচ্ছে পরমত সহিষ্ণুতা। সার্বজনীন সংজ্ঞাটা কি, সেটা হচ্ছে মাইনরিটির কনসার্ন নিয়ে মেজরিটির শাসন। কিন্তু আমাদের এখানে হচ্ছে মাইনরিটি সবকিছু থেকে একেবারে তাকে উচ্ছেদ করা হবে সমূলে, মেজরিটি একচ্ছত্রভাবে সবকিছু দখল করবে। এটি যদি গণতন্ত্রের প্র্যাকটিস হয়, এটি যদি গণতন্ত্রের চর্চার চেহারা হয়, তাহলে আপনি গণতন্ত্রের স্বাদ সাধারণ মানুষের কাছে যাবে কি করে? আজকে গণতন্ত্রের চেহারাটা এরকম কেন হয়েছে? বিকজ আমরা প্রকৃত গণতন্ত্রের চর্চা করছি না। না, কিন্তু আপনি যেটা বললেন যে 3 জোটের যে রূপরেখা, সেখানে একটি মানে মানে সবাই স্বীকার করে নিয়েছে বা সবাই পরিবর্তিত হয়েছে, সেটি হচ্ছে গিয়ে প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থা থেকে পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় ফেরা। কিন্তু আদৌতে কি কোনো পরিবর্তন আছে? না, কিন্তু হয়নি এই কারণে নামে পরিবর্তন হয়েছে। আমরা এখন প্রেসিডেন্সিয়াল সিস্টেমের বদলে আপনার প্রধানমন্ত্রীর শাসিত একটি এখন আইনতন্ত্রের মধ্যে আছি। কিন্তু তার জন্য যে আগের যেটি দরকার, যেটি আমি একটু আগে বলছিলাম, যে গণতন্ত্র মানেই হচ্ছে মাইনরিটির কনসার্ন নিয়ে মেজরিটির শাসন, সেটি তো আর হচ্ছে না। সেটি হচ্ছে না বলে কিন্তু তখন আপনি আর অন্যান্য কিছুই আর অকার্যকর হয়ে গেছে, অন্যান্য এলিমেন্টস গুলো নন ফাংশনাল হয়ে গেছে। যেতে চাই একটু রাজশাহীতে জোনায়েদ সাকির কাছে। জি সাকি, একটু আমাদেরকে বলবেন যে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির নেতৃত্বাধীন তখন 7 দলীয় জোট এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন 8 দলীয় জোট এই দীর্ঘ 9 বছর আন্দোলন করলো। বেশি বাম দলগুলোকে নিয়ে আরেকটি জোট ছিল। মোটামুটি এই 3 দলীয় জোটের রূপরেখার কথা কিন্তু পরবর্তীতে বাস্তবায়নের যা যা আলাপ আলোচনা হয়েছে। কিন্তু এখন আমি বলতে চাই যে যেই স্বৈরাচারের বিরুদ্ধে এই এত দীর্ঘ সংগ্রাম, সেই স্বৈরাচারকে নিয়ে তার দলকে নিয়ে 2 জোট পরবর্তীতে যে টানা হেচড়া আমরা দেখেছি, বর্তমানে সরকারেরও একজন শরিক মহাজোট আপনি জানেন, জাতীয় পার্টি এরশাদের। এর ফলে আসলে কি এই যে নূর হোসেনের যে ত্যাগ, সে সময় আরো অনেকে শহীদ হয়েছেন, এর কি কোনো সফলতা বা কোনো বিশেষ কিছু কি দেখেন এর মধ্যে? ধন্যবাদ আবার আপনাকে। আমরা কথা বললে তো তাত্ত্বিক এবং কাগজে কথাবার্তা হয়ে যাবে। যাই হোক, যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে গণতন্ত্রের বিষয়টা নিয়ে যে কথাটা আমি এর আগে বলতে চাইলাম, যে গণতন্ত্র আমরা যেভাবেই ডিফাইন করি না কেন, বাংলাদেশে গণতন্ত্র পর্যবসিত হয়েছিল কেবলমাত্র একটা নির্বাচনে। এখন সেই নির্বাচনটা করার মতো ক্ষমতা এই শাসকদের আর নেই।
তারা নির্বাচন বলতে এখন সিলেকশন করে একটা ক্ষমতা কুক্ষিগত করছেন। এই প্রক্রিয়াটা কেন হয়েছে এই উত্তর কিন্তু খোঁজার চেষ্টা করা হচ্ছে না। এটাকে যদি আমরা কাগুজে কিংবা তাত্ত্বিক ব্যাপার মনে করি, বাংলাদেশের রাজনৈতিক সংকট থেকে বেরোনোর কোনো পথ নেই। 3 জোটের রূপরেখার কথা বলা হয়েছে। 3 জোটের রূপরেখাতে একটু আগে শ্যামলদা বললেন যে অনেকগুলো প্রতিষ্ঠানকে শক্তিশালী করার কথা বলা হয়েছিল। তো অনেক একটা নির্বাচন হলো, প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রাইম মিনিস্টার সিস্টেমে আসা হলো, কিন্তু বাকি যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে, কিভাবে সেই শক্তিশালীটা হবে? এটা কি ব্যক্তির ইচ্ছার উপর নির্ভরশীল? যদি সাংবিধানিকভাবেই ক্ষমতার কোনো পৃথকীকরণ না থাকে, ভারসাম্য না থাকে, একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, তাহলে সেখানে প্রতিষ্ঠান তো দাঁড়াবে না। সুতরাং আমাদের মানে মূল ক্ষমতা কাঠামোটার যে স্বৈরতান্ত্রিক চেহারা, ওটাকে বহাল রেখে আমরা যদি মনে করি যে আমাদের এখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দাঁড়াবে, কেবলমাত্র ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা এগুলো দাঁড়াচ্ছে না, এই চিন্তাটাই প্রথমত আজকে মানে দারুণভাবে প্রশ্নের মুখোমুখি হওয়া দরকার। আসলে আমরা অনেক ক্ষেত্রে ব্যক্তির নৈতিকতা, ব্যক্তির ভালো ইচ্ছা, শুভ ইচ্ছা এগুলোকে সামনে আনি। এটা আনি সিস্টেমিক যে সমস্যা, অর্থাৎ মানে পুরো ব্যবস্থাগত যে সংকট এবং সমস্যাগুলো, সেটাকে আড়াল করার জন্য। বাংলাদেশের মৌলিক ক্ষমতা কাঠামোর মধ্যে যে ব্যবস্থাগত সংকটটা আছে, যেটা আরও এই পুরো লুণ্ঠনের অর্থনীতির সাথে যুক্ত হয়ে এমন এক ধরনের ক্ষমতা তৈরি করেছে যে যেটা আসলে কোনো রকম গণতান্ত্রিক স্পেস অন্য কারোর জন্য রাখছে না। সংখ্যাগরিষ্ঠের শাসন, কিন্তু সংখ্যাগরিষ্ঠের শাসনটা মানে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনগণের একটা ইচ্ছার প্রকাশিকারে আসতে হবে, সেই প্রক্রিয়াগুলো তৈরি করতে হলে যে ধরনের প্রাতিষ্ঠানিক আয়োজন দরকার, 3 জোটের রূপরেখায় এগুলোর কোনো কথা ছিল না। মূলত সেটা এক দফায় পর্যবসিত হয়েছিল, এরশাদের পতন, এবং এক দফায় পর্যবসিত হওয়ার ফলেই বাকি সমস্ত দফাগুলো, যেখানে মৌলিক কোনো গণতান্ত্রিক পরিবর্তনের কোনো 3 জোটের রূপরেখায় কোনো কর্মসূচি প্রতিফলিত হয়নি। সেটা আওয়ামী লীগের জোট কিংবা বিএনপি জোট, এমনকি 5 দলের, তাদের দিক থেকে এই গণতান্ত্রিক সংবিধানের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো তারা তখন তোলেননি বলেই যেতে চাই সাকি, আপনাকে একটু থামাচ্ছি, আমি একটু যেতে চাই চট্টগ্রামে। সেখানে আছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। জিয়াউদ্দিন বাবলু, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমরা একটু বলে নেই, আমরা আলোচনা করছি নূর হোসেন দিবস, গণতন্ত্র দিবস নিয়ে। সেখানে আপনি তো যদিও এখন জাতীয় পার্টির মহাসচিব, আপনি সেই এরশাদ বিরোধী আন্দোলনের শুরুতে কিন্তু আপনি ছিলেন, এরশাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আপনি আন্দোলন করেছেন, পরে আবার সেই দলে যোগ দিয়েছেন। আপনার কি মনে হয় যে আপনার কোনো একটি ভুল ছিল? আপনি যখন আন্দোলন করেছিলেন সেটি কি ভুল ছিল, জিয়াউদ্দিন বাবলু? আপনাকে ধন্যবাদ। আমি আন্দোলন করেছিলাম যখন আমি ডাকসুর সাধারণ সম্পাদক ছিলাম, যখন দেশে সামরিক শাসন জারি হয়েছিল, তার বিরুদ্ধে আমরা ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এবং সেই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা মজিদ খানের শিক্ষানীতিকে বাতিল করতে পেরেছিলাম, এবং পরবর্তীকালে সেই পর্যায়টা শেষ হয়ে গিয়েছিল। এবং তারপরে আমি অনেক পরে আমি পল্লীবন্ধু হোসেন সাদের পার্টিতে যোগদান করি, এবং এই জন্য যোগদান করি, তখন অবশ্য সামরিক শাসন ছিল, যোগদান করি যে সামরিক শাসন থেকে গণতন্ত্র উত্তরণের পথ কী। আমরা কি এই পর্যন্ত কোনো দিন দেখেছি যে রাজপথে কেবল সামরিক শাসনের সাথে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করে গণতন্ত্রের উত্তরণ ঘটেছে? আমরা দেখিনি সেটা। 69-এর গণঅভ্যুত্থানের কথা বাদ দেন, তখন ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন, মুক্তিযুদ্ধের প্রশ্ন। সেই স্বাধীনতা আন্দোলনের সেই প্রেক্ষাপট বাদ দিলে স্বাধীন দেশে একমাত্র নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প পথ আমার জানা নেই, এবং কোনো গণতান্ত্রিক দেশেও সেটা সম্ভব নয়। তাই আমরা 86-এর নির্বাচন আমাদের সময় হয়েছিল, সেই নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে শুরু করে এবং কমিউনিস্ট পার্টি, কমরেড ফরহাদের কমিউনিস্ট পার্টি, বর্তমান আওয়ামী লীগের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন, তিনি, এবং ছোট ছোট যত দল আছে সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল। সবার নির্বাচনের অংশগ্রহণের মাধ্যমে 1986-এর পার্লামেন্ট গঠিত হয়েছিল, এবং সেই পার্লামেন্টে 1986 সালের 10 নভেম্বর আমরা 7ম সংসদে পাস করে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গিয়েছিলাম, এবং এই প্রক্রিয়া যাওয়ার জন্য আমরা যোগদান করেছিলাম। এবং আমার প্রথম আন্দোলন ছিল সামরিক শাসন অবসান ঘটানো। 1986 সালের যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে গ্রহণযোগ্যতা আসলে পায়নি। আপনি বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু সেই সংসদ যেহেতু গ্রহণযোগ্যতা পায়নি, নির্বাচন হয়নি। অবশ্যই পেয়েছে, একমাত্র বিএনপি ছাড়া।
যে নেতিবাচক রাজনীতি বিশ্বাস করে, বিএনপি সে যে সময় জ্বালাও অনেক পোড়াও বড় একটি বিশ্বাস করে। রাজনৈতিক দল, তারা অত্যন্ত সক্রিয় ছিল। সুতরাং আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে আপনার কি মনে হয় যে আপনার মানে জাতীয় পার্টির ভিতরে যে বলা হয় যে এরশাদ একজন একজন তার আপনার দলের ভিতরে যে গঠনতন্ত্র, দলের যে পরিচালনা, সবকিছুর মধ্যে একটা একনায়কতান্ত্রিক ব্যবস্থা আছে, আপনার কি মনে হয় এরশাদ যে যে 9 বছর শাসন করেছেন, যে একনায়কতন্ত্র তিনি সারা দেশে চালিয়েছেন, তার একটি প্রভাব দলের ভেতরে এখনো রয়ে গেছে? তাহলে কি আমরা বলবো যে কমরেড ফরহাদ